ভাই সাংবাদিক মহলে সর্বোপরি দেশের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে সে মানুষগুলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এটিকে একটি কালো দিবস হিসাবে পালন করে উদযাপন করে এবং এটির প্রতি ধিক্কার জানানোর জন্য আজকে যে আলোচনা এটা সভাপতিত্বের দায়িত্ব পালন করছে নিউজের সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় সাংবাদিক শহীদুল ইসলাম ভাই। উপস্থিত আমার ডান দিকে আছে নিউজের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন ভাই। আমার বাম দিকে বসা রয়েছেন নিউজের মহাসচিব পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক জনাব কাদের গনি চৌধুরী। তার পাশে আছে হাসান হাফিজ ভাই, উনি আপনাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। তারপরে আছে নিউ নেশনের আমাদের সাবেক সম্পাদক আর যাই হোক, আর যিনি অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন উনি হচ্ছেন টিভির সাধারণ সম্পাদক খুরশেদ ভাই। এ সহ বেশ কয়েকজন আলোচক বক্তা এই দিনটি বিভিন্ন দিক তুলে ধরেছেন। সেজন্য সে সমস্ত বক্তা সহ সম্মানিত উপস্থিতি সাংবাদিক, আমরা 1975 16 জুন 1974 কালা কানুন সবকিছু আমরা অনেক আলোচনা করেছি এবং 76 সনে প্রথম এটি প্রতিবাদ হয়। 78 সন থেকে আপনারা যৌথভাবে সাংবাদিকরা এই দিনটিকে কালো দিবস হিসাবে উদযাপন করছিলেন এবং জনগণকে, দেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলেন এই কাজটা ভালো হয় নাই। কারণ মাত্র 2টা পত্রিকা ছিল সরকারি, সে দুটি লিখেছিল, আর প্রাইভেট যে দুটো সেটিকে তারা বন্ধ করেছিল। পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় সেটিকে আবার ন্যাশনালাইজ হইতে তখন 4টা হলো। যাই হোক, সেটি কিন্তু যাদের কথা বলছেন ইনারা তো সবসময়ই মানে গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না। মত প্রকাশের স্বাধীনতা, আওয়ামী লীগ একসাথে চলে। ওনারা মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল খায়, আবার মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সব সময় ওনারা এবং পরবর্তীতে তাদের উত্তরসূরিরা 96 সনেও যদি খেয়াল করে দেখেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সহ, দৈনিক সহ এবং টেলিভিশন সহ এগুলো বন্ধ করেছিল। তার পরবর্তীতে এই 16টি বছর যে কর্তৃত্ববাদিতার বা স্বৈরাচার, যেই নামে আমরা তাদেরকে মানে ট্যাগ করি না কেন, বাস্তবতা হচ্ছে তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। তার জন্য দেখেন আমার দেশ বলেন, দিগন্ত বলেন, ইসলামিক টিভি বলেন, এগুলো তো হচ্ছে ন্যাশনাল মিডিয়া, কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া, অনেক মানে আপনার জেলা পর্যায়ের পত্র পত্রিকা, রাইট এন্ড লেফট নিউজ পোর্টালগুলো সহ অনলাইন এন্ড অফলাইন সবগুলোকেই কিন্তু ওনারা যেটাই একটু সমালোচনা করেছে তার সাংবাদিককে হেনস্থা করেছে এবং মত প্রকাশের স্বাধীনতা কিসের জন্য ডিক্লারেশন বাতিল, কোনো কথা নাই। কিন্তু খেয়াল করবে না এই যে আমি টিভিটা বন্ধ করলাম, এইটার মধ্যে এত কোটি কোটি টাকার যন্ত্রপাতি আছে, এতগুলো মানুষ সেখানে ইনভলভ ছিল, তাদের রুটি রুজির বিষয় আছে, মানুষের ইনফরমেশন জানার যে অধিকার সেটা বঞ্চিত, এগুলি কিন্তু খেয়াল নাই। আমার দেশের অবস্থায় কি হয়েছে, দিগন্তের মেশিনারিজ ওগুলো কি চলে, ওগুলো কি চলবে, এখন এই ক্ষতিপূরণটাই বা কে দিবে? এই যে আপনি একটি মানে একটা যা মনে যায় এরকম একটা জগা খিচুড়ি, সুতরাং মগের মুল্লুকের যে শাসন, যা মনে করলেন সেটাই করলেন। এবং পরবর্তীতে খেয়াল করেন যে এই যে 16 বছর সাগর রুনি বাড়ির মধ্যে তার বাসার মধ্যে নিহত হলো। প্রথম মরহুম স্বরাষ্ট্রমন্ত্রী বলল 24 ঘন্টার মধ্যে পাওয়া যাবে, তারপরে 118 বার ডেট চেঞ্জ হয়েছে, কিন্তু খুবই আনফরচুনেট 10 মাস প্রায় হয়ে গেল
স্বৈরাচার পালিয়েছে। ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার, ইনারাও বেশ কয়েকবার সেই সাগর রুনির চার্জশিট আজকে সার্ফেসে আনতে ব্যর্থ হচ্ছে। কেন? এবং এটার সাথে খালি সাগর রুনি জড়িত না, আপনাদের প্রায় 58 জন সাংবাদিক শহীদ হয়েছে, মারা গেছে, মেরে ফেলেছে। তাদের কিন্তু কোনো ধরনের আজকে তাদের কে মারল, এই যে মনে করেন আমরা বাসন্তীর কথা বলি, যেমন আজকের নতুন জেনারেশন, আজকের জেনারেশন জেন জেড, তাদের তো জানার অধিকার আছে এই বাসন্তী কোত্থেকে আসে, বাসন্তী কি। বাসন্তী হচ্ছে একটা আমার বোন যে ৭৪-এর দুর্ভিক্ষের সময় কাপড় না পেয়ে মাছ ধরা জাল দিয়ে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিল। মরহুম সাংবাদিক আফতাব সাহেব সেই ছবিটি তুলে জাতীয় দৈনিকে দিয়েছিলেন এবং এই যে ইত্তেফাকে আসলো, তারপরে এই যে চলতে থাকলো। কিন্তু আফতাব সাহেব হঠাৎ করে মারা গেলেন। উনি কিভাবে মারা গেলেন, কেন মারা গেলেন, ওনার কি হয়েছিল, সাংবাদিকরা অথবা অন্য কেউ কি জানার চেষ্টা করেছেন? কাজেই আজকে কিন্তু সাগর রুনি যেরকম ভাবে কেন মারা গেল, বাসার মধ্যে থেকে কেন 58 জন সাংবাদিক মারা গেল, আফতাব ভাই কিভাবে বাসার মধ্যে মারা গেলেন, ইন্তেকাল করলেন, সেটাও তো জানা দরকার। কারণ তার কিছুদিন আগেই তৎকালীন পলায়নকৃত স্বৈরাচারের খুব প্রভাবশালী সদস্য এই বাসন্তী, এটা নাকি নাটক ছিল। আর আমরা চোখে দেখেছি, আপনারা হয়তো কারো কারো বয়স যাদের কম তারা আমাদের কাছ থেকে শুনতেছে, আর উই হ্যাভ সিন উইথ आवर ওন আইস। এখন তারা বলতেছে এটা নাটক ছিল, এবং তার কিছুদিনের পরেই আফতাব সাহেব বাসায় মারা গেলেন। এখন এটিকে গুম বলবেন না খুন বলবেন, ন্যাচারাল ডেথ আনন্যাচারাল ডেথ, এটার তো ডেফিনেটলি ইনকোয়ারি হওয়া উচিত। এবং সাগর রুনি এই যে 118 বার আসছে না, আর এই যে সাংবাদিকরা ওই সময় এখানে একজন সিনিয়র সাংবাদিক বক্তব্য রেখেছেন, মুক্তিযোদ্ধা মানুষ, উনিও বলেছেন যে আমি কিন্তু ওই সময় চাকরি হারিয়েছিলাম, এবং ওই সময়টা আজকের কথা চিন্তা করতে হবে না। ওই সময় একটা শার্ট বা প্যান্টের কাপড়ের জন্য রিলিফ চেয়ারম্যানের কাছে যে পারমিট দিতে হতো 2 গজ কাপড়ের জন্য, ইচ্ছা করলেই আপনি টাকা দিয়ে ডানর কৌটা কিনতে পারতেন না, কারণ ডানর কৌটা রিলিফ চেয়ারম্যানের কাছ থেকে নিলে 5 টাকা, আর ওইটাই এই গুলিস্তানে 125 টাকা। আর ওই 74-75-এর 125 টাকার 5 টাকা আপনাকে চিন্তা করতে হবে যে টাকার অবমূল্যায়ন বা অতি মূল্যায়নে এটা কতটুকু কষ্টকর ছিল সেই সময়ের মানুষের। কাজেই আজকে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। এই যে একজন সাংবাদিক বললেন বক্তৃতায় যে অনেক সাংবাদিক সম্মেলন হতো, মানে কেন কথাগুলো আসছে? প্রেস ক্লাব তো জাতির বিবেক। আমরা যখন 90 সনে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, 89 সনে, আপনাদের খেয়াল থাকার কথা, এখানে সকল পেশাজীবীরা আপনাদের এই অঙ্গনে জমায়েত হতো, এবং আমাদের আন্দোলন এই প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে এক পর্যায়ে কিন্তু রাজনীতিবিদদের হাত থেকে পেশাজীবীদের হাতেই সত্যিকার অর্থে আপনারা কলম বিরতি করেছিলেন, মনে আছে তো? এই যে জিনিসগুলো হয়েছে, অর্থাৎ এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, উদ্ধার করার জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ধরে রাখার জন্য সাংবাদিক বন্ধু এবং প্রেস ক্লাবের যে জাতীয় দায়িত্ব আমরা পরবর্তীতে দেখেছি গত 16-17 বছরে, এখনো দেখছি অনেক ক্ষেত্রে সত্য জিনিস কেন জানি আর আমাদের আতাউজ্জামানের মতো কেউ লিখে না, গিয়াস কামাল চৌধুরীর মতো কেউ বলে না। কেন? তাহলে কি আমরা হারিয়ে যাব? কেন আমরা সত্য কথা বলতে পারবো না? কেন আমরা মুসাহিবি করব? এই যে আজকে কথাটি আসছে, সাংবাদিক আবার স্বৈরাচারের দোষর হবে কেন? সাংবাদিক আবার কর্তৃত্ববাদী তার সেবা করে। সাংবাদিকের কাজ তো ইনফরমেশন ডিসিমিনেট করা,
ইনফরমেশন খুঁজে বের করা, মানুষকে জানানো, মানুষ সিদ্ধান্ত নেবে যে কি হবে বা হবে না। কিন্তু আজকে সাংবাদিকের টেক যদি হয় যে আপনি স্বৈরাচারের দোষর, কর্তৃত্ববাদিতার দোষর, এটি কেন হলো? এটি কি একদিনে হয়েছে? আজকে তো আপনারা মিন্টু ভাইয়ের নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিলাম, এনায়েতুল্লাহ খানের কথা নিলেন না। এই যে জিনিসগুলো, ইনাদের কিন্তু কোনো পলিটিক্যাল বিলিফ ছিল না, ইনাদের পলিটিক্যাল বিলিফ ছিল না। এই হয়তো ইন্ডিভিজুয়ালি থাকতে পারে, প্রফেশনের মধ্যে একটা রিফ্লেকশন ছিল। কিন্তু পরবর্তীতে যে জিনিসটা হয়েছে, মানে প্রফেশন আর ব্যক্তিগত বিলিফ, এই দুটোকে নিজের ভাগ্য উন্নয়নের জন্য যখন একসাথে করে ফেলেছেন, তখনই আপনি কোন দিক দিয়ে কার দোষর হয়েছেন, কার কর্তৃত্ব, কার সেবাদাস হয়েছেন, সেটি কিন্তু বুঝতে পারেন না। আমরা কিন্তু এক সময় যত কথাই বলেন, কোন কোন পত্রিকার উপসম্পাদকীয় পড়ার জন্য সপ্তাহে চায় থাকতাম। তখন তো এত টিভি ছিল না, আজকে না এত টেলিভিশন, তখন এত টেলিভিশন ছিল না রে ভাই। সপ্তাহে একদিন একটা উপসম্পাদকীয় লেখা হতো, কারো কারো লেখার জন্য আমরা সবাই চেয়ে থাকতাম উনি কি লিখেছেন, এবং ওটাকে মানুষ বিশ্বাস করত, মানুষ সেটা অনুযায়ী জনমত তৈরি হতো। আজকে কি সেরকম আছে? কেন আমরা এইরকম ভাবে হারিয়ে যাচ্ছি? হচ্ছে আমাদের নিজস্ব কারণে। আমরা যখন পেশাদারিত্ব এবং ব্যক্তিগত চয়েস, এই দুইটাকে ডিফারেন্স করতে পারি নাই, এটার মধ্যে যে গ্যাপ, এটা মানে আপনার থাকা, একটা পার্টিশন থাকা উচিত, সেটি না করে ব্যক্তিগত ভাগ্য উন্নয়নে আমরা সোপান হিসাবে পেশাদারিত্বের যে জায়গাগুলো সেটিকে ব্যবহার করেছি। তখনই আমরা দেখতে পাই এখন কারো কারো অ্যাকাউন্টে কেউ খাইতে পায় না, আর কোনো কোনো সাংবাদিক 100-200 কোটি টাকার তাদের অ্যাকাউন্টে ট্রানজেকশন হয়, দুদক অথবা ল অ্যান্ড এনফোর্সিং অথরিটি এগুলো খুঁজে পায়। এগুলো খুবই বৈপরীত্য, এবং যার জন্য আজকে কথা এসছে যে হঠাৎ করে আমি জাহিদ হোসেন, এখানে একটা নিয়ম আছে, প্রেস ক্লাবের সহযোগী সদস্য হওয়া যায়। আমি এই অপোজিটেই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমি 2 বার নির্বাচিত মহাসচিব ছিলাম। এক সময় 2-4 কথা লিখতাম টিকতাম, কিন্তু এখন হয়তো লিখি না। আমি সেই 98-99 সনে দরখাস্ত করেছিলাম আপনাদের কাছে একটা সহযোগী সদস্য দিবেন কিনা। আমি কিন্তু এটার কোনো দেওয়া না দেওয়ার কোনো উত্তর আজও পাইনি। যদিও আমি আমার বামে ডাইনে সামনে পিছনে যদি চেয়ে দেখি, অনেকেই খুব, যদিও প্রেস ক্লাবে ঢুকতে আমার কোনো সমস্যা হয় না, এখানে অনেক সৈনিকরা আছে, পরিচিত মানুষ আছে, কিন্তু হঠাৎ করে আপনারা 1 দিন 2 দিন 3 দিন 15 দিনে 300 মেম্বার হয়ে যায়। প্রেস ক্লাবের সদস্য পদের তো একটা ক্রাইটেরিয়া ছিল, 500 মেম্বার হয়ে যায়, 1000 মেম্বার হয়ে। দিস ইজ টু ব্যাড। You need to have the certain criteria. You have got the constitution and you need to follow it. কিন্তু দল ভারী করার জন্য করেছে। এখন ঘটনাটা তাই ঘটবে, যেরকম ভাবে আপনাদের প্রভুরা পালিয়ে গেছে, এখন আপনাদেরকে এখানে ঢোকা বন্ধ হয়ে যাবে না, কারণ এখন থেকে দাবি আসবেই, কারণ আপনি লিখেন না। সাংবাদিকতা যে করেন তার কোনো প্রুফ নাই। আপনার লিখা দেশের মানুষ যে পড়ে, সেটা কি আদৌ আমরা কি কতজন পড়ি, সেটা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মহোদয় ওনারা দেখবেন। কাজে এইটা আমার বলা ঠিক না, কিন্তু আমি মনে করি এই যে প্রতিষ্ঠান, আমরা যে খালি পলায়নকৃত স্বৈরাচারকে দোষ দেই, উনি ডিস্ট্রয় করেছেন, কিন্তু আপনারা বা আমরা তো সহযোগী হয়েছি, যার জন্যই ডিস্ট্রয় হয়েছে। প্রেস ক্লাব তো উনি, এই প্রেস ক্লাব কিভাবে হয়েছে আপনারা জানেন, ওই ইতিহাসে যাই না। শহীদ জিয়ার ভূমিকা কি, খালেদা জিয়ার ভূমিকা কি, বা পলায়নকৃত স্বৈরাচারের ভূমিকা কি, ওগুলো আমি বলতে চাই না, আপনারা সবাই জানেন। কাজে দায়িত্বটা কিন্তু those who are the member, this is your responsibility. How you are going to run it, how you are going to manage it, and how you are going to make it a national organization, so that আমরা আবার ওই গ্যাস কামাল চৌধুরী, সিরাজউদ্দিন হোসেন, অথবা আপনার আতাউজ্জামান, অথবা এনায়েতুল্লাহ খান, ওই কোয়ালিটির মানুষ কি মানুষ, আমরা সবাই বলি বর্তমান প্রজন্ম অনেক বেশি শিক্ষিত, তারা আমাদের কাছে ওই সাংবাদিকরা কেন নাই, কেন পাচ্ছি না, কেন জাতি পায় না?
কাজেই কিছু মানুষ তো একদম দল বা সভা থেকে বাদ থাকতে হবে, এবং সেই জিনিসটা তৈরির কারখানা কিন্তু এই প্রেস ক্লাব যদি সেটাকে প্যাট্রোনাইজ করে তাহলেই সম্ভব। কাজে দোজ হু আর নট টু বি হিয়ার শুড নট বি হিয়ার, আর তার থাকা উচিত, তাকে থাকতে দেওয়া উচিত। কাজে এই বিষয়গুলো খেয়াল করা উচিত। যে কথাটি শাহিন ভাই বলেছেন, আরে ভাই জাতীয় প্রেস ক্লাব বিএফইউজে ডিইউজে আপনারা যদি চান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এগুলো নিয়ে কথা বলবে কার সাথে? এত সংস্কার দরকার। সবার আগে যেটা দরকার ছিল, ঠিক আছে, বিচারালয়, তারপরে সংবিধান, তার পরবর্তীতে আমি কি বলতেছি আপনার নির্বাচন কমিশন। বাট এই যে মত প্রকাশের স্বাধীনতা, এইটি হচ্ছে গণতন্ত্র বিকাশের সবচেয়ে অন্যতম উপাদান। সেটার জন্য সংস্কার কমিশন হতে এত দেরি লাগবে কেন? এটা তো ইউনুস স্যারকে আপনাদের ওই অ্যাডভাইজারের সাথে দেখা করার দরকার নেই। গো এন্ড মিট উইথ দ্য চিফ অ্যাডভাইজার, go and meet with the former delegation and go and meet with the chief advisor. And you go and sit with that Dr. Mohammad Yunus. তাহলেই দেখা যাবে যে ইয়েস এটার মেল ডাউন করবে। আদারওয়াইজ যে যেটা বুঝে না, এখানে তো সরি টু সে কারো জ্ঞানের সীমাবদ্ধতার প্রতি আমরা বলতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার একটা কোন একটি দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। কাজে ইউনিট টু যার প্রতি মানুষের বিশ্বাস আছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। কাজেই ওই ইস্যুটার জন্য আপনারা ওই বিএসএস এর এমডির বিরুদ্ধে ওনার বারান্দায় মিছিল করার দরকার নাই। গভর্নমেন্ট উইথ দ্য চিফ অ্যাডভাইজার to ask him why he is there or he should not. Either he will be there or he should not be there. It should be very clear. It should be very clear. এবং এই জিনিসগুলোকে আপনারা কিন্তু ওই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। এখানে দুই ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছেন। আমার প্রস্তাবনা হচ্ছে এটাই যে আপনারা এরকম ভাবে করেন। আমরা ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলওয়েজ আমরা প্রফেশনালিজমকে আপহোল্ড করতে চাই, গুণগত মানকে আপহোল্ড করতে চাই। আপনি খেয়াল করেন আজকে 16ই জুন এতগুলো জাতীয় দৈনিক প্রকাশিত হয়েছে। আমি এটা দেখতেছিলাম, কেন জানেন? কয়টা পত্রিকা 16ই জুন সম্পর্কে কিছু লিখেছে। খুবই আনফরচুনেট। আপনারাই যদি না লিখেন, যদিও বিএফইউজে ডিইউজে প্রোগ্রাম করছে, হাতে গোনা কয়েকটা প্রিন্ট মিডিয়া ছাড়া বা অনলাইন মিডিয়া ছাড়া মেজরিটি অফ দি প্রিন্ট মিডিয়া 16ই জুন কিছু ছিল বা কিছু হয়েছিল, হ্যাঁ আপনি গুগল থেকে গেলে পাবেন, কিন্তু এই সম্পর্কে আজকে কিন্তু কোনো ধরনের বক্তব্য নাই। জিনিসটা ভালো ছিল, খারাপ ছিল। অর্থাৎ সাংবাদিক যদি লাউডলি এন্ড ফোর্সফুলি এন্ড উইথ পজ সত্য কথা বলতে নাও, ঠিক আছে আপনি ভালো বলেন সেটাই বলেন, খারাপ ছিল সেটাই বলেন, বাট ইউ নিড টু স্পিক আউট ইফ ইউ আর এ জার্নালিস্ট। কাজে সেই জিনিসটা কিন্তু আজকে নাই, যার জন্যই আজকে এইটা যত ফোর্সফুলি এই দিনটা জাতির সামনে উপস্থাপন করা উচিত ছিল সেটি কিন্তু আজকে হয়নি। এবং এটার জন্য আজকের গভর্নমেন্টেরও দায়িত্ব ছিল। আজকের যে তথ্য মন্ত্রণালয়, তাদের প্রোগ্রাম করা উচিত। প্রেস কাউন্সিল, দে নিড টু ডু দি প্রোগ্রাম, দে নিড টু ডু দি প্রোগ্রাম। যে জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ, দে নিড টু ডু দি প্রোগ্রাম। যে এই প্রোগ্রাম আমাদের হওয়া উচিত, এটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। বাট দে ডোন্ট হ্যাভ, কারণ এগুলো নিয়ে চিন্তা করার সুযোগ তাদের মধ্যে হয়তো অনেকের আসে নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইফ ইউ নিড টু হ্যাভ দি গুড গভর্নেন্স, তাহলে প্রত্যেকটা ওই আপনাদের বক্তার বক্তব্য এসছে, সমালোচনা করেছিলেন বঙ্গভবনে চায়ের দাওয়াত পেয়ে উৎসাহিত করা হয়েছে, সেই ইতিহাস আর রিপিট হয়নি। বাট মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে আমরা মানুষের সাথে ছিলাম। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে ওনার সাথে আপনাদের এই প্রফেশনাল ইন্টারাকশন হয়েছে এবং আছে। উনি কিভাবে আপনাদের পাশে থেকেছেন, কথা বলেছেন, যতটুকু সম্ভব আপনাদের ওয়েলফেয়ারের জন্য, এই শিল্পের ওয়েলফেয়ারের জন্য কাজ করেছেন। এবং
বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অনেক পলিটিক্যাল পার্টি আছে, কোন পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান আজকে বিবৃতি দিয়েছে দেখান তো? আজকে বিবৃতি একটাই পাবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 16 জুন উপলক্ষে। কয়জন লিখে কেন লিখলেন না? ইউ আর রানিং, আপনি ইনকামবেন্ট গভর্নমেন্টে যেতে চান, দেশের ভালোর জন্য কথা বলেন, পলিটিক্যাল পার্টি, আপনি খালি নির্বাচন নিয়ে কথা বলবেন, সংস্কার নিয়ে কথা বলবেন। 16 জুন আজকে আপনার কোনো বক্তব্য নাই। এটা কেন? এটা তো হওয়ার কথা। কাজী আপনাকে বুঝতে হবে যে কে আপনার ফ্রেন্ড, কে আপনাকে ওন করে, কে আপনাকে ডিসওন করে, কে খালি কোনো একটা নির্ধারিত জিনিসকে অর্জন করার জন্য দৌড়ায়, জাতীয়ভাবে সামগ্রিকভাবে দেশের কল্যাণের জন্য কাজ করে না। সেই জিনিসটা কিন্তু আপনাদের নিজেরা এখানে যারা বসে আছেন তারা সবাই শিক্ষিত মানুষ, এবং আপনারা কম বেশি মোটামুটি লেখালেখি করেন, অনলাইন অফলাইন প্রিন্ট লাইন যেটাই বলেন না কেন। কাজেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাই, আপনারা স্পেডকে স্পেড বলতে হবে। আপনারা সবাই গুণগান গাইবেন, দোষ বলবেন না। আলোচনা হয়েছে, চুক্তি হয়েছে 10টা, কি চুক্তি করলেন এই কথা জিজ্ঞেস করার সাহস নাই, তাহলে তো হইল না। রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দাম এত কোটি টাকা, কিন্তু এটার মধ্যে 29,000 টাকা দামের পর এই কথা আপনারা জিজ্ঞেস করার সাহস নেই, তাহলে তো হবে। ইউ নিড টু স্পিক আউট দি ট্রুথ। বলবেন যে আমার ইসলামিক টিভির মতো বন্ধ করে দিবেন, দিগন্ত বন্ধ করে দিবেন। ইয়েস, এখানে অনেকেই চাকরি ছিল না, আপনারা কি হারিয়ে গেছেন? ঠিক আছে, আমরা অনেকেই মারা গেছি, অনেকে শহীদ হয়েছে, অনেকে জেল খেটেছে। ইয়েস, ডু অ্যাডমিট, বাট ইন আজকে আপনারাই আছেন, অন্যরা পালিয়ে গেছে। দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট। When you are with the cause, with the people, তখন মনে রাখবেন আপনি ক্ষণিকের জন্য হারিয়ে যেতে পারেন, বাট in the long run you will be in the street, you will be with the people, and people will acknowledge you. Otherwise এই পলায়নকৃত মানুষদের মতো একদিন ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবে। কাজেই এখনো আমরা যারা আছি, we need to speak out the truth, we need to tell the truth. আপনি সব সময় মানুষের পাশে থাকা, এবং 16 জুন আমাদেরকে এই শিক্ষাই দিন, যদি কোনো অবস্থাতে ফেসিবাদের দূষণ বলছেন অমুক টিভিতে আছে, আপনাদের দাবির মধ্যে সেই জোরালোতা নাই, আপনারা এটা বলতে পারছেন না। কেন থাকবে? যদি তাদের প্রধান মানুষ পালিয়ে যেতে পারে, যে ফেসিবাদের প্রতিষ্ঠাতা, একা কর্তৃত্ববাদীর প্রতিষ্ঠাতা, প্রশ্রয়দাতা, সবকিছু করেছে, যে মানুষকে হাসতে হাসতে মেরে ফেলার জন্য বলেছে, আজকে কত কিছু বেরিয়ে আসতেছে, সেই মানুষ যদি পালিয়ে যেতে পারে তাহলে তার দোসররা কিভাবে থাকে? কাজেই এটা মনে রাখতে হবে, এটার মধ্যে আমাদের সরিষার মধ্যে যাতে ভূত না থাকে। সো we need to be very clear and you need to be very clear. This is your profession. So আপনারা clearly, loudly you need to speak out the truth. তাহলেই দেখবেন আমরা আপনাদের অলওয়েজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্যের সাথে, মানুষের সাথে, পেশাজীবীদের সাথে, সাংবাদিকতার স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের একটাই কথা, সবার আগে দেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।